মঞ্জুরি শালিমারের যেই চিরাচরিত একটি অ্যাড, যেখানে আমরা তোমাকে দেখে ইটস লাইক ভীষণ ভালো লাগতো, মানে ওরকমই হওয়া উচিত মা দুর্গা যদি বাড়িতে আসে সাজগোজ সব নিয়ে। কিন্তু এখন সেই অ্যাডটা এখনো প্রাসঙ্গিক, অথচ তোমাকে আর দেখতে পাই না। কেন সেরকম জিঙ্গলস গুলো তৈরি হয় না, তোমাকেও আর পাই না সেরকম ভাবে? প্রথমত এটা বলেই যে ওই যে বিজ্ঞাপনের কথাটা তুমি জিজ্ঞেস করলে, ওটা একটা বাংলা টেলিভিশনের মাইলস্টোন। এবং ওইটা সেই সময় তুমি নিজে ভেবে দেখো, প্রত্যেকটা ডিপার্টমেন্টে কিন্তু প্রত্যেকটি ডিপার্টমেন্টে দিকপাল সব মানুষজন, দিকপাল ব্যক্তিত্বরা ওখানে ছিলেন এবং সকলের সম্মিলিত প্রয়াসে ওইটা তৈরি হয়েছিল। আমি অত্যন্ত ভাগ্যবতী যে সেখানে নতুন একজন মেয়ে ওখানে কি দাঁড়াবার সুযোগটা পেয়েছিলাম, যদিও ওটা আমার করার কথা ছিল না, জানো তো। ওটা আসলে বাংলাদেশের কোনো অভিনেত্রীর করার কথা ছিল। আমার ওখানে একটা কোনো ছোট্ট চরিত্র করার কথা ছিল, বাড়ির ছোট বউ হিসেবে। তো ভাগ্যক্রমে এমন হয়েছিল, যেটাতে আজকে বিশ্বাস করি ললাটে যেটা লেখা আছে, আমাদের এই সিরিয়ালের ক্যাপশনটাই দিয়ে বলে দিচ্ছি তোমার, ললাটের লিখন, যেটা 4 আঙুলের ললাটের লিখন, তাই তো? সেইটাই মানে আমাদের ভাগ্য, যেটা লেখা আছে সেটাই হবে। আমাদের জীবনটাও তাই, 4 আঙুল ললাটেরই তো গল্প। তো ওইভাবে বিজ্ঞাপনটাতে আমি সুযোগ পেয়েছি। ওইটা না শুটিং হয়েছিল হেদুয়ার লাহাবাড়িতে। তো আমি যেদিনকে শুটিংয়ে গেছি, আমি তো একদম নতুন, তো কাউকে সেভাবে কাউকে চিনি না। মানে ডিরেক্টর অমিত দা, তাকেও তার আগে আমি মাত্র একটা বিজ্ঞাপন করেছিলাম, বাংলাদেশের মিৎসুবিশি রেফ্রিজারেটরের একটা বিজ্ঞাপন করেছিলাম। তাছাড়া ওনাকে আমি চিনিও না, পুরো বলতে গেলে একদম নতুন পুরো সেট আপটা। তো আমি দেখছি আমি একটা জায়গায় বসে আছি, আরেকটি মেয়ে এসেছে, সে বলছে যে, তাকে জিজ্ঞেস করা হচ্ছে, মেকআপে জিজ্ঞেস করছে যে তুমি কোন চরিত্রটা করছো, বলছে আমি ছোটো বউ। আমি তখন শিওর যে আমি বাদ, কারণ ছোটো বউয়ের জন্য তো অন্য একজন এসে গেছে, তাহলে আর আমাকে কেন ডাকবে। তো আমাদের যিনি হেয়ার ড্রেসার, তাকে আমি জিজ্ঞেস করছি, হেনাদি আমি কি বাদ? বলছে না না, তুমি বাদ কেন, তুমি তো করছো। আচ্ছা ঠিক আছে, ও ছোটো বউ করছে, তাহলে আমি হয়তো ক্রাউড আর্টিস্ট, আমি সেসবই ভাবছি। চুপ করে বসে আছি। তারপরে দেখি একজন এলেন, এসে পরে জেনেছিলাম উনি সোমাদি, অমিতদার স্ত্রী যিনি ছিলেন। সোমাদি আমার গায়ে নানান রকম কাপড় ফেলে ফেলে টেস্ট করছে। তো আবারও আমি জিজ্ঞেস করছি, ও সোমাদি আমি আছি? বলছে হ্যাঁ হ্যাঁ তুমি আছো, কিন্তু কেউ কিছু না ক্লিয়ার করে বলছে না। আমারও কনফিউশন বাড়ছে, টেনশন বাড়ছে রাদার বলতে পারো। তারপর আমাকে হেনাদি বলছে, তুমি না মেন চরিত্রটা করছো। তখন আমি জিজ্ঞেস করছি, আমি মেন চরিত্রটা করছি? আমি তখন বলছি, বাংলাদেশ থেকে যিনি আসবেন। বলছে না, আজকে সকালবেলা ওনারা জানিয়েছেন যে উনি আসতে পারছেন না। একদম দ্য এন্ড মোমেন্টে ডিসাইড হয় যে ওটা আমি চরিত্রটা করছি। এবং এখনও যে তোমায় বলছি, আমার গায়ে এখনও কাঁটা দিচ্ছে। আমার এখনও মনে আছে, আমরা উঠোনটায় যখন বসে আছি, তুমি নিশ্চয়ই হাজারবার ওই বাড়িতে গেছো, উঠোনটায় বসে আছি, লাইট ফাইট হচ্ছে ঠাকুর দালানে, হঠাৎ না দেখলাম সবাই আমার দিকে দৌড়ে চলে আসছে। আর আমার চোখে না এরকম পিটিং 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 কিরম তারা তারা দেখছে, আর সবাই দেখছে আমার কাছে দৌড়ে আসছে। আমি না বুঝতে পারছি না যে সবাই আমার কাছে আসছে কেন। তখন পরে রিয়েলাইজ করলাম, একটা বড় লোহার রড কাটা, মানে লাইট স্ট্যান্ডের বড় রড আমার মাথায় উপর পড়েছিল, ওই চোখে তারা তারা দেখছিল, আর ওটা পড়েছে বলে সবাই দৌড়ে দৌড়ে আসছিল। এবার যখন ওরকম হয়েছে, তো অমিত দা আমাকে চেয়ার আপ করার জন্য বলছে, না না না, খুব ভালো হচ্ছে, মস্তকে আঘাত, কার্যসিদ্ধি, দেখবে বিজ্ঞাপনটা খুব ভালো হবে। তুমি বিশ্বাস করো, এইরকম যে একটা মাইলস্টোন বিজ্ঞাপন হয়ে যাবে সেইটা। তো আমি এখন প্রত্যেকটা কাজে গিয়ে বলি, ভাই মাথায় কিছু পড়। মানে কাজলের মতন সেটে পড়লে পরে ছবি হিট, তোমার মাথায় যদি কিছু পড়ে, তাহলে সেই বিজ্ঞাপন হোক বা যেই কাজটা করছে, মানে আমার চেষ্টাটা সার্থক। হ্যাঁ, তবে ওই একটা বড় কাজের মধ্যে, যেমন ডিরেক্টর হিসেবে অমিত দা অসাধারণ একজন ডিরেক্টর, ক্যামেরায় ছিলেন অভিজ্ঞতা। মানে আমার তখন অভিজ্ঞতা যে কী মাপের ক্যামেরাম্যান সেটা বোঝারও ক্ষমতা ছিল না। একটা শান্ত, একটা অত্যন্ত ভালো মানুষ। একদিকে ছিলেন রঙ্গনদা, যিনি পুরো গানটা লিখেছেন, অন্যদিকে ছিলেন শ্রীকান্তদা, যিনি গেয়েছেন, আর একদিকে দেবজ্যোতিদা ছিলেন, যিনি সুর করেছেন। মানে কাকে ছেড়ে কার কথা তুমি বলবে। এবং ওই বছর
যারা যারা দিকপাল জানা ছিলেন 7জন মানুষ ওই অ্যাওয়ার্ড পেয়েছিলেন ওই একটা বিজ্ঞাপনের জন্য সে বছর। কি অদ্ভুত না এই বিজ্ঞাপনের দুনিয়া, এবং সেখানে কাজ করা, এবং যেটা তুমি বললে যে 7জনই অ্যাওয়ার্ড পেয়েছিলেন। তবে এখন আর সেই বিজ্ঞাপন সেরকম হয় না, আর সে হয়তো দাগও হয়তো কাজ না, হয়তো হয়, সংখ্যায় অনেক কমে গিয়েছে। হ্যাঁ মানে আসলে ওই বিজ্ঞাপনটার মধ্যে আমার কোথাও মনে হয় ভীষণ বাঙালিয়ানা, বাঙালি মনুষ্যত্ব এবং বাঙালি সেন্টিমেন্টাল একটা অদ্ভুত মনকে নিংড়ে দেওয়া একটা কিছু উপকরণ সব কিছুর মধ্যে ছিল, ছবিতে, চরিত্রতে, গানে, সুরে, সব কিছুর মধ্যে একটা অদ্ভুত মনকে নিংড়ে দেওয়া বাঙালিয়ানা ছিল। তো সেইটা ছিল বলেই বোধহয় আজও 2001 থেকে আজও ওটা বাঙালির হৃদয় জুড়ে আছে। এখনো তুমি বাঙালির হৃদয় জুড়েই আছো, এখনো সেই মৈত্রীকে এখনো সেই একই রূপে দেখে। তবে হ্যাঁ, এখন যে চুলটা তুমি ছোট করে কেটে ফেলেছো, মানে রূপটা তুমি বদলে ফেলেছো, এখন তুমি আমার লম্বা বিগ লাগিয়েছো, সেটা আলাদা বিষয়। না এটা কেন করেছি সেটাও বলে দিচ্ছে, দুটো কারণে মূলত করেছি। আমি যেহেতু প্রথমত বাগবাজারের মেয়ে, সেখানে আমি একটা অন্যভাবে বড় হয়েছি, সেখানে বিয়ের পর এসেছি লেকটাউনে, এত খারাপ জল, যারা লেকটাউনে থাকেন খুব ভালো করে জানেন, এত খারাপ জল, আমার চুল নষ্ট হয়ে যাচ্ছিল, সেটা একটা মেন পয়েন্ট, সেটা আমি কেটেছি। আরও একটা, আমি মানে সেই প্রথম একদম কেরিয়ারের প্রথম কাজটা থেকে আমি মানে খোঁপার টিপ, ব্যাস, এর বাইরে কেউ ভাবতোই না। তো আমি তখন দেখলাম না, আমি চুলটা কেটে ফেলে নিজেকে একটু অন্য কিছু ভাবি, যে আমাকে কিছু অন্যরকম ভাবা যায় কি না। তো আমি যেই চুলটা কাটলাম, তারপর স্নেহাশিস দাই আমাকে কিন্তু একদম ওই রকম লুকে জগদ্ধাত্রীতে প্রেজেন্ট করলেন, যেটা আমি মানে বিভৎসভাবে মানুষ অ্যাকসেপ্ট করেছিল। ভালো কি দুষ্টুমিটাকে মানে নিন্দে করেছিল, কিন্তু মানে ভালোবেসেছিল বলেই নিন্দেটা করেছিল। এবং 2 নম্বর যেটা, সেটা আবারও এই চরিত্রটাতে কিন্তু আবার একটা অন্য লুকে স্নেহাশিসদা নিয়ে এলেন। এই দুষ্টুমিটা করতে আমাকে খাটতে হচ্ছে। আমি ভীষণ খুশি যে এরকম একটা চ্যালেঞ্জিং চরিত্রটা দিয়েছেন স্নেহাশিসদা, যেটা করতে না প্রতিদিন আমাকে কিন্তু নিজের সঙ্গে, নিজের মনের সঙ্গে, মানে একটা গান গাইবার আগে যেরকম রেওয়াজ করতে হয় না, চরিত্রটাতে ঢোকার আগে আমাকে রীতিমতন কসরত করতে হয় যে আমাকে এই চরিত্রটাতে ঢুকতে হচ্ছে। ইটস এ ভেরি বিউটিফুল ক্যারেক্টার। আচ্ছা, আর একটুখানি বলো যে এবার কি আসতে চলেছে, গল্পে কি মোড় আসছে? এটা তো আমরা কেউ জানি না, একমাত্র দাদা জানেন। এবং সব থেকে এখন কি চলছে সেটা তুমি বলো। হ্যাঁ, এখন যেটা চলছে সেটা তো আমি ছেলের বিয়ে দেব, এবং আমি তো আমার স্টেটাস, আমার আভিজাত্য ইত্যাদি ছেড়ে কিছু বুঝি না। আর আর ছেলে হচ্ছে বাবার মতন, যার মধ্যে মনুষ্যত্বের দাম বেশি, অতএব সেই একটা লড়াই ভীষণ চলছে, সেখানে আছি আমরা। গল্প একমাত্র দাদা জানেন, আমরা শুধু জানি প্রতিদিন যখন সিন আসে, সেটা আমাদের প্রত্যেক দিন পরীক্ষার হলে যেন কোয়েশ্চেন পেপার আসে না, আমরা যখন সিনটা, আমি অন্তত যখন সিনটা হাতে পাই, আমার ঠিক সেরকম লাগে যে কোন কোয়েশ্চেন কীভাবে প্রেজেন্ট করবো, যেরকম আমাদের থাকে স্ক্রিপ্টটা হাতে পেয়েও না, উত্তরগুলো মানে ডায়লগগুলো কীভাবে প্রেজেন্ট করব, সেই একটা চ্যালেঞ্জ প্রত্যেক দিন থাকে। যদিও দাদা যে অডিওটা দেন, সেটা যখন আমরা শুনি, সেই অডিওটা না আমাদের 60% কি বলবো, 80% কাজ করে দেয়। 80% সেখানে আমরা যে অডিওটা আমাদের কানে আছে, তারপরে একটু হয়তো নিজেদের চোখ নাক মুখে একটু করে একটু বলে দিই। বেশ, আর নতুন আর কি কাজ আসছে? কিছু না, আমি গত 26 মাসে 9 মাস কাজ করেছি। একদমই এটা কিন্তু আমি বলবো আমার ভাগ্য, কেননা জীবনে সমস্তটা পেতে হয়, ভালো মন্দ সব পেতে হয়। আমি একটা টাইমে যেমন মানে মানে বিরামহীনভাবে কাজ করেছি, জীবনের এই ফেজটাও আমার দেখা উচিত যে কাজের মধ্যে বিরাম আসে। তো জীবনের সব ফেজকে গ্ল্যাডলি অ্যাকসেপ্ট করতে হয়, আমি গ্ল্যাডলি অ্যাকসেপ্ট করেছি। কিন্তু আমাদের যেহেতু কাজের সঙ্গে একটা অর্থনৈতিক দিক জড়িয়ে থাকে, আমরা লোকে হয়তো ভাবে এই জগতে প্রচুর টাকা রোজগার করা যায়, আদতেও তো সেটা না। এটা অন্যান্য পেশার মতন এটাও যেহেতু একটা পেশা, এখানেও রোজগারের একটা লিমিটেশনস আছে। আমরা তো অত অফুরন্ত রোজগার করি না যে আমরা দিদার বাড়িতে বসে থাকতে পারবো। কিন্তু ওপরে জগন্নাথ দেব রয়েছেন, যখনই উনি দেখেছেন যে না মেয়েটার কাজ দরকার, ঠিক উনি কাজ পাইয়ে দিয়েছেন। আমি আবার ওভারকাম করে গেছি, আবার কাজের অফ হয়েছে। তো আমি জানি যিনি রেখেছেন তিনি সামলে দেবেন। জীবনের এই ফেজটাও আমি খুব এনজয় করেছি,
চুটিয়ে বাড়িতে থেকেছি, আমার বাড়িতে থাকতে খারাপ লাগে না, আমি খুব এনজয় করি। আবার যখন কাজ এসছে সেটাকেও আনন্দ করে ফেস করছি।